আমি আলোচনা করছি ইউনিট থার্ড ইউনিট থার্ড ইউনিট থার্ড পার্ট 6 some days after the funeral a special train took Gandhiji just to Allahabad. কিছুদিন পর কিছুদিন পর গান্ধীজির মরদেহ ছায় এলাহাবাদে নিয়ে যাওয়া হলো একটি বিশেষ ট্রেনে করে। বুঝা গেছে? আফটার দ্য ফিউনারাল, কিছুদিন পর, অন্ত্যেষ্টিক্রিয়ার কিছুদিন পর একটি বিশেষ ট্রেনে গান্ধীজি ছাইকে নিয়ে যাওয়া হলো এলাহাবাদে। দ্য কম্পার্টমেন্ট was decked with flowers. কম্পার্টমেন্টে ছিল ফুলে ভর্তি। কম্পার্টমেন্ট, ডেকড কথাটার মানে লক্ষ্য করো, ডেকড কথাটার মানে হচ্ছে কভার্ড, অর্থাৎ আবৃত, এটা ভার্ব। দ্য কম্পার্টমেন্ট was decked with flowers. কম্পার্টমেন্টে ছিল ফুলে ভর্তি। পিপল অন দ্য ট্রেন স্যাং ভোজনস। মানুষেরা কি করছিল? ট্রেনের ওপর ভোজন গান গাইছিল। পিপল ডিড নট উইপ এনিমোর ফর দে কুড ফিল গান্ধীজি's presence amid flowers and songs. মানুষেরা তখন আর কাঁদছিল না। যখন কম্পার্টমেন্টের মধ্যে মানুষেরা ছিল তখন মানুষেরা আর কাঁদছিল না, কারণ মানুষেরা এটা বুঝতে পেরেছিল যে গান্ধীজির উপস্থিতি, গান্ধীজির সত্তা এই ফুলের মধ্যে এবং তার গানের মধ্যে আছে, তাই মানুষ কাঁদছিল না। মানুষ বুঝে নিয়েছিল যে না, আর নয়, খুব কেঁদেছি আমরা, আর নয়, কারণ মানুষের মধ্যে তখন চলে এসেছিল কনসোলেশন, অর্থাৎ কনসোলেশন, সান্ত্বনা। মানুষ ভেবেছিল যে এই যে ফুল, এই যে গান, এর মধ্যে মহাত্মা গান্ধীর আত্মা, মহাত্মা গান্ধীর সত্তা, মহাত্মা গান্ধীর উপস্থিত আছে, তাই তারা আর বেশি কাঁদছিল না। They did not weep anymore because they felt that Gandhiji's presence is among the flowers, is among us. At every station, sorrowful crowds fill the platform. প্রত্যেকটা স্টেশনে শোকার্ত জনতা যেন উপচে পড়ছিল। প্রত্যেকটি স্টেশনে গান্ধীজির মরদেহ দেখার জন্য, in order to see the dead face of Gandhiji, thousands of people, millions of people, it would not be wrong to say, it is not wrong to say that millions of people gathered at the platform in order to see the dead face of Gandhiji. গান্ধীজির মরদেহের মূর্তি একটু দেখার জন্য সেদিন প্ল্যাটফর্মে হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ জমায়েত হয়েছিল। Amid song and prayer, the train reached Allahabad. হ্যাঁ, গান এবং প্রার্থনার মধ্য দিয়ে শেষ পর্যন্ত ট্রেনখানি এলাহাবাদে গিয়ে পৌঁছালো। এলাহাবাদে গিয়ে পৌঁছালো গান এবং ভোজনের মধ্য দিয়ে, প্রার্থনার মধ্য দিয়ে। সবাই প্রার্থনা করছিল। Everyone was praying for the restful, for the peace of soul, আত্মার শান্তির জন্য সবাই প্রার্থনা করছিল। They were praying to God. They prayed to God for গান্ধীজি। গান্ধীজির জন্য তারা প্রত্যেকে ভগবানের কাছে প্রার্থনা করছিল, হে ভগবান, মহাত্মা গান্ধীর আত্মায় যেন শান্তিতে থাকতে পারে। The SS were immersed in the Ganges, where a huge crowd had gathered at the bank. গান্ধীজির মরদেহর ছাই, SS কথার মানে আমি আরেকবার জানিয়ে দিচ্ছি, SS মানে ছাই, আমরা জানি ছাই, SS, কিন্তু এখানে কি হচ্ছে? SS এখানেও ছাই, অর্থাৎ দেহের, আমাদের মৃত্যুর পর আমাদের দেহ যখন পুড়ায় তখন কিছু অবশিষ্ট অংশ থাকে, কিছু রিমেনিংস থাকে। গোটা দেহ পুড়ে গেলেও সামান্য কিছু ছাই, সামান্য কিছু অংশ থেকেও যায়, এবং এটা
মানে অ্যাকর্ডিং টু হিন্দু রিলিজিয়ান, অ্যাকর্ডিং টু হিন্দু ম্যাথোলজি, এই অ্যাসকে, এই ছাইকে গঙ্গায় নিক্ষেপ করতে হয়। ইট ইজ দ্য ইট ইজ দ্য it is the custom, it is the dogma, it is the ritual of Hindus. After our death, our body is cremated and the ashes of her body are immersed in the holy water of the Ganges. গঙ্গার পবিত্র জলে আমাদের ভস্মাধার, আমাদের ভস্মকে বিসর্জন করা হয়, এটাই নিয়ম। তাই বলছে যে the ashes were immersed in the Ganges where a huge crowd had gathered them. চারিপাশে গঙ্গার তীরে হাজার হাজার লোক জমায়েত হয়েছে গান্ধীজির অন্ত্যেষ্টিক্রিয়া দেখার জন্য। গান্ধীজির ভস্মাধার, গান্ধীজির দেহের ছাই গঙ্গায় বিসর্জন দেওয়া হলো, আর সেই গঙ্গার তীরে লক্ষ লক্ষ মানুষ, হাজারো হাজারো মানুষ জমায়েত হলো। আফটারওয়ার্ডস অল ওয়েন্ট ব্যাক টু দিল্লি। এরপর আমরা সবাই দিল্লিতে ফিরে গেলাম। ব্যাক ইন দিল্লি আই ফেল্ট অ্যাট সি। দিল্লিতে ফিরে এসে আই ফেল্ট অ্যাট সি, আমার মনে হলো সমুদ্রের মধ্যে পড়ে গেছি। অ্যাট সি এটি একটা কি বলবো ইডিওমেটিক এক্সপ্রেশন। কেমন কি? অ্যাট সি কথার মানে হচ্ছে ইন এ ভেরি ব্যাড কন্ডিশন, ইন দ্য ওয়ার্স্ট কন্ডিশন। যখন আমরা মানে চারিদিকে শুধু জল আর জল দেখি, যখন আমরা চারিপাশে কোনো কিনারা দেখতে পাই না, তখন সেই অবস্থাকে বলা হয়, সেই সিচুয়েশনকে বলা হয়, সেই লোকেশনটাকে বলা হয় অ্যাট সি। যেমন আমি চারিদিকে অন্ধকার দেখছি, এর ইংরেজি অ্যাকচুয়ালি আই এম স্ট্যান্ডিং অ্যাট সি অথবা আই এম অ্যাট সি। ইংরেজি করছে দেখো যে ব্যাক ইন দিল্লি, দিল্লিতে ফিরে এসে আই ফেল্ট অ্যাট সি, আমরা অসহায় বোধ করলাম, নিজেকে খুব অ্যাটসি মনে হলো যেন উই আর টোটালি প্রোটেকশনলেস, আমাদের যেন কোনো প্রোটেকশন নেই, আমরা প্রোটেকশনলেস। আই হ্যাড নট ডাইরেক্টলি ওয়ার্ক উইথ গান্ধীজি। আমি বলতেই পারবো না গান্ধীজির সঙ্গে আমি কোনোদিন একদম সরাসরি হেঁটেছি, কোনোদিন গান্ধীজির সঙ্গে আমি সরাসরি হেঁটেছি এমন কথা আমি কখনোই বলতে পারি না। আই ক্যান সে দ্যাট আই হ্যাড ওয়ার্কড উইথ গান্ধীজি ইন মাই লাইফ। গান টু প্রিজন এট হিজ কল, অথবা তার ডাকে আমি প্রিজনে গিয়েছি, অর্থাৎ ওই জেলে গিয়েছি, এমনটা কথাও আমি বলতে পারছি না। তার কথাতে আমি জেলে গেছি এমনটাও নয়। অর মেড এনি স্যাক্রিফাইস ফর মাই কান্ট্রি, আমার দেশের জন্য আমি কোনো আত্মত্যাগও করেছি এমনটাও আমি বলতে পারছি না। তাহলে ন্যারেটর সুন্দরভাবে এক্সপ্রেস করেছেন যে তিনি গান্ধীজির সঙ্গে হাঁটেননি, তিনি তার ডাকে কোনোদিন জেলেও যাননি, তিনি দেশের জন্য কোনো আত্মত্যাগও করেননি। তাহলে মাই সিস্টার অ্যান্ড আমার বোনেরা এবং আমি অ্যান্ড আদার ইয়াং পিপল লাইক মি, এবং আমাদের মতো অনেক যুবক ছেলেমেয়েরা হ্যাড বিন মেয়ারলি অনলুকার্স, তারা কেবলমাত্র ছিল দর্শক, যারা দাঁড়িয়ে থেকে শুধুমাত্র দেখেছি বাট পার্টিসিপেট কিছু করিনি অ্যাক্টিভিটিজে, তাকে বলা হয় অনলুকার্স। এ ম্যান হু ডাজ নাথিং but only sees the accident, only sees the situation, only sees the condition is called onlooker. আমরা অনলুকার তাকে বলি যে কিছু করে না। তাহলে ন্যারেটর বলতে ইতস্তত করছে না। The narrator does not hesitate to say that they were only onlookers because they did not participate in any activities of Gandhiji. Even they did not respond to the call of Gandhiji. Even they did not go to the prison like Gandhiji. ন্যারেটর স্বীকার করছেন যে আমার বোনেরা এবং অন্যান্য মানুষেরা আমার মতো had been made onlookers, কেবলমাত্র আমরা ছিলাম দর্শক। বাট স্টিল আই ফেল্ট অ্যাট সি, কিন্তু মনে হলো যেন আমি অসহায়। অদ্ভুত কথা, মনে হলো যেন আমি অসহায়। গান্ধীজির সঙ্গে হাঁটিনি, গান্ধীজির সঙ্গে আন্দোলনে যাইনি, অথচ যতদিন গান্ধীজি মারা গেলেন সেদিন মনে হলো নিজেকে খুব অসহায়, নিজেকে হেল্পলেস বলে মনে হলো। হ্যাঁ, তাই হয়, এমনটাই হয়। আমরা দেখো আমাদের জীবনে যখন আমাদের বাবা মা সবাই থাকেন, বাবা মা যখন আমাদেরকে ছেড়ে যান, তখন আমাদের মনে হয় কি বলতো, তখন মনে হয় যেন আমরা অসহায় অবস্থায় আছি, আমাদের মাথায় ছাতি নেই, আমাদের মাথাতে রূপ নেই, ছাদ নেই, আমরা যেন শেল্টারলেস অবস্থায় আছি।
তাই গান্ধীজির সঙ্গে আন্দোলন করেনি কথক ঠিকই, কিন্তু গান্ধীজির মৃত্যুতে তিনি পেয়েছিলেন একটা ভাইটাল শক। মনে হয়েছিলেন তিনি যেন অসহায়, মনে হয়েছিল তার যেন পার্শ্বে কেউ নেই, মনে হয়েছিল তার যেন প্রিয়তম নেতা ছেড়ে থেকে চলে গেছে, যেন মনে হচ্ছিল আর কে আসবে আমাকে ডাক দিতে। I felt I had grown up with a magic circle. আমার মনে হয়েছিল, আমি ভেবেছিলাম, এখানে ফেল্ট কথাটার দিকে লক্ষ্য করো, ফেল্ট, FELT, আমি FELT, ফেল্ট, ফেল্ট শব্দ এসছি ফিল, ফেল্ট অনুভব করা। I felt I had grown up with a magic circle. আমার ভেবেছিলাম, আমার মনে হয়েছিল যে আমি যেন একটা ম্যাজিক সার্কেলের মধ্যে বড় হয়েছি, একটা জাদুকর বৃত্তের মধ্যে বড় হয়েছি। ম্যাজিক সার্কেল, ম্যাজিক সার্কেল কথাটা মানে হচ্ছে একটা জাদুময় বৃত্ত। মনে হয়েছিল আমরা যেন একটা জাদুময় বৃত্তের মধ্য দিয়ে আমরা বড় হয়েছি। উইথ বাপুজ প্যাসিং অ্যাওয়ে আই ফেল্ট দ্য ম্যাজিক সার্কেল হ্যাড ভ্যানিশড। হ্যাঁ, যখন বাপু মারা গেল তখন মনে হলো এই যে জাদুময় বৃত্ত আমাকে পরিবেষ্টিত করে রেখেছিল, সেই জাদুময় বৃত্ত, সেই জাদু বৃত্ত, সেই যেন কোথায় অদৃশ্য হয়ে গেল। ভ্যানিশ কথার মানে হচ্ছে অদৃশ্য হয়ে যাওয়া। ভ্যানিশ এর আর একটা ইংরেজি আছে, তোমাদেরকে আমি শুনিয়ে দিই, ডিজঅ্যাপিয়ার। ডিজঅ্যাপিয়ার মানে হচ্ছে অদৃশ্য হয়ে যাওয়া, ভ্যানিশ কথার মানে হচ্ছে অদৃশ্য হয়ে যাওয়া। তাহলে লেখক কি বলতে চাইছেন? হোয়াট ডাজ দ্য ন্যারেটর মিন টু সে? ন্যারেটর বলতে চাইছেন যে লেখক গান্ধীজির মৃত্যুতে যেন মনে হয়েছিল যে ম্যাজিক সার্কেল আমাকে পরিবেষ্টিত করেছিল, সেই ম্যাজিক সার্কেল অর্থাৎ সেই জাদুময় বৃত্ত যেন অদৃশ্য হয়ে গেল। লিভিং মি আনপ্রোটেক্টেড, আমাকে যেন আনপ্রোটেক্টেড অবস্থায় রেখে গেল। আনপ্রোটেক্টেড, লুক এট দ্য ওয়ার্ড আনপ্রোটেক্টেড। আর হোয়াট ইজ দ্য ওয়ার্ড আনপ্রোটেক্টেড? আনপ্রোটেক্টেড, আনপ্রোটেক্টেড অর্থাৎ প্রোটেকশন লেস। প্রোটেকশন লেস হচ্ছে আনপ্রোটেক্টেড। আমাকে মনে হচ্ছে যেন আর প্রোটেক্ট করার কেউ নেই। আমি একটা মানে কি বলবো, অনিয়ন্ত্রিত, মানে আমাকে যেন নিয়ন্ত্রণ করার কেউ নেই, আমাকে যেন রক্ষা করার মতো কেউ নেই। গান্ধীজির মৃত্যুর পর যেন আমার মনে হলো আমার রক্ষা কবচ আমাদের জীবন থেকে, আমার জীবন থেকে অদৃশ্য হয়ে গেল। বোঝাতে আশা করি পেরেছি। আই ফেল্ট দ্য ম্যাজিক সার্কেল হ্যাড ভ্যানিশড, লিভিং মি আনপ্রোটেক্টেড। এখন আমাকে প্রোটেকশন দেবে কে? আমাকে প্রোটেক্ট করবে কে? দিস কোশ্চেন ওয়াজ দ্য ভাইটাল, দিস কোশ্চেন ওয়াজ দ্য মোস্ট ভাইটাল ইন মাই লাইফ। এই প্রশ্নটাই ছিল আমার জীবনের সবচেয়ে বড় প্রশ্ন, যে আমাকে হু উইল প্রোভাইড প্রোটেকশন, হু উইল প্রোভাইড মি প্রোটেকশন, আমাকে প্রোটেকশনটা দেবে কে? লক্ষ্য করো তাহলে প্রত্যেকটা এই প্যারাগ্রাফে আমরা লক্ষ্য করেছি। একটু কথা আমি আলোচনা জাস্ট করে দেবো। উইথ অ্যান এফোর্ট আই রোস্ট মাইসেলফ, আই আস্কড মাইসেলফ, একটা প্রচেষ্টা নিয়ে আমি দাঁড় হলাম, একটা প্রচেষ্টা নিয়ে আমি দাঁড় হলাম। আই আস্কড মাইসেলফ, আমি নিজেকে জিজ্ঞাসা করলাম, হ্যাড বাপু লিভড অ্যান্ড ডাইড ফর নাথিং? বাপু কি বেঁচে ছিল? বাপু কি বাপু কিছুর জন্যই কি বাঁচেনি? আর বাপু কি কিছুর জন্যই মারা গেল না? মানে বাপুর জীবনটা কি ছিল কি অর্থহীন? এমনকি বাপুর মৃত্যুটাও কি অর্থহীন? হাউ কুড আই ফিল, হাউ কুড আই সো ইজিলি লস ক্যারেজ when he was no longer there? How could I so easily lost courage when he was no longer there? যখন বাপু নেই তখন আমি যেন আমার সাহস হারিয়ে ফেলেছি, ক্যারেজ নেই। I became very timid, I became very timid because আমি আগের লাইনে তোমাদের বললাম যে গান্ধীজির মৃত্যুতে লেখক কত ভাবছিলেন, তিনি একটা প্রোটেকশন লেস। এবার এই লাইনে পরিষ্কার করে দিল যে গান্ধীজি যখন বেঁচে নেই তখন আমার মনে হলো যে আমি আমার সাহস, আমি আমার দৃঢ়তা, আমি আমার মানসিক যে দৃঢ়তা সবকিছু হারিয়ে ফেলেছি, আমার পাশে কেউ নেই। মাই ভ্যালুস ওয়ার নট সো উইক, আমার মূল্য তো অতটা দুর্বল ছিল না, আমার মূল্যায়ন তো অতটা দুর্বল ছিল না।
Millions of people would have been ordinary folk, but for Bapu. লক্ষ লক্ষ মানুষ, লক্ষ লক্ষ মানুষ, সাধারণ মানুষ, একমাত্র বাপু যদি না থাকতো লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ কেবলমাত্র সাধারণ মানুষে পরিণত হতো। অর্থাৎ রাইটার মিনস টু সে দ্যাট মিলিয়ন্স অফ পিপল ওয়ার ভিভিড, মিলিয়ন্স অফ পিপল ওয়ার ভেরি লিভিং, ওয়ার লাইফফুল in the presence of Gandhiji. Without Gandhiji, millions of people turned nonsense, insignificant, etc. He brought them out of indifference. গান্ধীজি করেছিলেন কি? এই লক্ষ লক্ষ মানুষকে ঔদাসীন্য থেকে বার করে দিয়েছিলেন। ঔদাসীন্যর জালকে কেটে তিনি, মানুষ যে ছিল উদাসীন, এই উদাসীনতার জাল থেকে গান্ধীজি মানুষকে মুক্তি দিয়েছিলেন। এবং একজন মানুষকে জাগিয়ে তুলেছিলেন অপরের দুঃখ কষ্টে, অর্থাৎ তিনি মানুষকে ভাবিয়ে তুলেছিলেন অপরের কষ্ট মানে তারও কষ্ট। অপরের কষ্ট দেখে চুপ করে থাকা উচিত নয়, এটা মহাত্মা গান্ধী শিখিয়েছিল তার অনুগামীদের। What if now বাপু is gone? কি হবে এখন? এই যে বাপু চলে গেলেন, বাপুজি আর যে নেই, এখন কি হবে ওদের? We are still here, young, strong, proud to bear his banner before us. আমরা সেখানে শক্তিশালী ছিলাম, আমরা ইয়াং যুবক, এবং আমাদের মনে ছিল যে গান্ধীজি মারা গেছে, কিন্তু তার ব্যানার, তার মতাদর্শ আমরা বহন করে নিয়ে চলবো সামনের দিকে। বাপু হ্যাড পাস্ট অ্যাওয়ে, বাপু মারা গেছে ঠিকই, বাট হিজ ইন্ডিয়া উড কন্টিনিউ টু লিভ ইন হিজ চিলড্রেন, কিন্তু ভারতবর্ষ বাস করবে বাপুজির অজস্র সন্তানের মধ্যে। বাপুজি আর নেই, কিন্তু সেখানে তার ছেলে মেয়েরা মারা যাবে না, ইন্ডিয়া মারা যাবে না, ইন্ডিয়া বাঁচবে, ইন্ডিয়া বাস করবে, ইন্ডিয়া আবার নতুন করে পথ চলা শুরু করবে বাপুর ছেলে মেয়েদের মধ্যে। আমি ইউনিট 2 শেষ করেছি, আরেকটা লাইন আছে মাত্র, জাস্ট বাপু হ্যাড পাস্ট অ্যাওয়ে, হ্যাঁ শেষ করেছি। এবার আমি পরবর্তী ইউনিটে, পরবর্তী তোমার পার্টে, অর্থাৎ পার্ট নাম্বার 7-এ আমি অ্যান্সারিং কোশ্চেনগুলো আলোচনা করছি। ভালো থেকো, এখানে শেষ করছি।